হাসপাতালের রক্তাক্ত শার্টে বসে আছে ইমতিয়াজ। একটু পর আমার উর্মি করতে করতে এক লোককে ঢুকতে দেখে ইমতিয়াজ বুঝলো এটা তার উর্মিমালার ভাই। ছলছল চোখে এগিয়ে যেতেই লোকটা কেমন করে যেন চাইলো, হন্ততন্ত ওই উপরে চলে গেল। ইমতিয়াজের হাত পা কাঁপছে। তার উর্মিমালার কিছু হবে না তো? ওই কলেজের মেয়েটাও বাঁচবে তো? তার উর্মিমালাকে বাঁচাতে গিয়ে ছোট্ট মেয়েটা আর ভাবতে পারলো না। মুখ ঠেকে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়লো। তার দলের ছেলেরা এগিয়ে এলো। 4 দিন পর উর্মিমালার ডিসচার্জ হয়। ইমতিয়াজ দেখতে আসতে পারেনি, জরুরি তলবে গ্রামে যেতে হয়েছে তাকে। এমনিতে তার চালাদের সাথে ফোনে যোগাযোগ করে জেনেছে উর্মিমালা ভালো আছে, তাই নিশ্চিন্তে যেতে পেরেছে। শুনেছি কলেজের মেয়েটি নাকি মারা গিয়েছে। ইমতিয়াজ বেশ খারাপ লেগেছে। কার যক্ষের ধন হারালো কে জানে। ঢাকায় ফিরে মেয়েটার পরিবারের সাথে যোগাযোগ করবে ভাবলো, তবে বহু কাজের প্রেশারে সেসব ভুলেই বসল। 6 ভাদ্র 1395 বঙ্গাব্দ। দুদিন আগে উর্মিমালার ভাই এসেছে। ইমতিয়াজকে শাসালো। উর্মিমালার সঙ্গে যেন কথা না বলে। ইমতিয়াজের রাগ উঠল বেশ। মেয়েটা সব কথা তার ভাইকে সাপ্লাই করে। নির্ঘাত তার সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করেছে, নয়তো তার ভাই শাসাবে কেন? আজকে হাতের কাছে পেলে খবর করে ছাড়বে। একটু পরে মাথায় ওড়না চাপানো প্যাচের উর্মিমালাকে দেখতে পেতেই তার মধ্যে জেদ ভর করলো। ফুট করে এসে হাত শক্ত করে চেপে ধরে বলল, চলো বিয়ে করব। পাগল নাকি? হ্যাঁ, তোমার প্রেমে পাগল। হাত ছাড়ুন। দেখো, রোজ রোজ বেগানা নারীকে দেখতে টিজ করতে আমার ভালো লাগে না। তার চেয়ে বরং বিয়েটা করে ভালো করে দেখে টেকে টিজ করব। কেউ আর চোখে চাইবে না প্রতিদিন একজন তাগড়া পুরুষের এমন লাস্যময়ী রমণীর দিকে প্রেমময় দৃষ্টিপাত। ধর্ম এবং সমাজের কেউ ভালো চোখে দেখছে না। আশ্চর্য, আমি কিন্তু এবার চিৎকার করব। দ্রুত করো, বিয়ের জন্য সাক্ষীরাও তো দরকার আছে। মাথায় ওনা ভালোভাবে চেনে চারিপাশে পর্যবেক্ষণ করে ধীর অথচ কঠিন স্বরে বলল, দেখুন, মানুষ জড়ো হওয়ার আগে এখান থেকে কেটে পড়ুন, নয়তো আশেপাশের মানুষকে দিয়ে আপনাকে গণপিটুনি খাওয়াবো। বোখাটে কথাকার। ইমতিয়াজ ভুইয়া শীষ বাজিয়ে গাইতে লাগলো, ওই হে পাষাণ ললনা, একটুখানি কবুল বলো না, আমি যে তোমার বিরহে ভাত মুখে তুলব না। উর্মিমালা বেশ বিরক্ত হলো এসব কথা বলল। আজগুবি কথা রাখুন, আপনি ভাত মুখে না তুললে আমার কি? ইমতিয়াজ এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, তুমি সত্যি বিয়ে করবে না উর্মিমালা? কথাটা শুনে উর্মিলা একটু থমকালো। কেমন বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে কথা বলছে। উর্মিলা ইদানিং এই লোকটার প্রতি একটা দুর্বল অনুভব করে। প্রায় 1 বছর ধরে পেছনে পড়ে আছে, এখনো পিছু ছাড়লো না। বড় ভাইজানের সঙ্গেও লোকটার সম্পর্কে বলতে হবে। ভাইজান যদি রাজি হয়ে যায় তাহলে তার আপত্তি নেই কোনো। উর্মিলা সেটা মুখে প্রকাশ না করে চলে যেতে নিলে ইমতিয়াজ পেছন থেকে একটা গোলাপ এগিয়ে বলল, ওগো উর্মিমালা, তরঙ্গের ন্যায় ঢেউ খেলে আমার মনের উঠানে। তোমার প্রেমেতে পুরে ঝাঁপ দিয়েছি মন পুকুরে। তোমার স্মৃতিতে কাটে আমার সকাল বিকেল রাত্রি। তুমি কি আমার সাথে থাকবে দিবারাত্রি? উর্মিলা একটু অবাকই হলো ইমতিয়াজের গলায় আবৃত্তি শুনে। ইমতিয়াজ একটু শ্বাস নিয়ে বলল, তোমার জন্য কাল সারা রাত জেগে লিখেছি। কেমন হয়েছে? উর্মিলা কবিতা আবৃত্তি পছন্দ করে। লোকটা জানে না কি আনারি কবিতাটা খারাপ হয়নি, তবে মুখে বলল, একদমই বাজে। বলে প্রস্থান করলো ইমতিয়াজ। তার যাওয়ার পানে মুখ অন্ধকার করে হতাশে চেয়ে রইল। আসলেই বাজে হয়েছে। 15 আশ্বিন 1495। ইমতিয়াজ ভুইয়া উর্মিলাকে তুলে নিয়ে এলো কাজী অফিসে। উর্মিলা হতবাক হয়ে শুধালো, এসব কি? বিয়ে করবে? আপনি কি আসলে সুস্থ? হ্যাঁ, কেন? তোমার অসুস্থ মনে হয়? তা নয়তো কি, বলা নেই কোয়া নেই এভাবে কাজী অফিসে নিয়ে আসছেন কেন? ইমতিয়াজ নির্লিপ্ত গলায় বলল। আমি উর্মিলা বিরক্ত হয়ে বলল, এসব আজগুবি কথা রাখুন, আমাকে যেতে দিন।
ইমতাজ এবার উর্মিলার চোখের দিকে চেয়ে পড়ল। আমার চোখের দিকে চেয়ে সত্যি করে বলবে, তোমার কি আমাকে এক বিন্দুও পছন্দ না? একবার না বলো আর জীবনও তোমার চোখের সামনে আসবো না। উর্মিলা কিছু বলতে পারলো না, উসখুস করতে লাগলো। ইমতিয়াজ তাকে উত্তর দিতে না দেখে চলে যেতে উদ্যত হতে উর্মিলা ধীর গলায় পড়ল। ভাইজান মানবে না। ইমতিয়াজ ফিরে যেতে চেয়েও পড়ল। কেন? আপনার আর আমার বংশ একই। হ্যাঁ তো? উর্মিলা মিনমিন করে বলল। ভাইজান এক বংশের বিবাহ পছন্দ করেন না। আমার তো তোমার আর আমার একই বংশ, ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে। আমাদের ছেলে মেয়েকে সবাই ডাবল ভুইয়ার পুত্র কন্যা বলে সম্বোধন করবে, ব্যাপারটা ইন্টারেস্টিং না? উর্মিলা মুখ শক্ত করে বলল। মোটেই না, বিয়েই হয়নি, বাচ্চা পর্যন্ত চলে গেছে। উর্মিলা মুখ ঘুরিয়ে নিতে ইমতিয়াজ বলল। যদি বলি তোমার ভাই বিয়েতে রাজি, তাহলে বিয়ে করবে? উর্মিলা কিছু বলল না। ইমতিয়াজ তার কথা না বলাকে সম্মতি ধরে নিল। কাকে যেন ফোন দিতেই উর্মিলার দিকে এগিয়ে দিল। উর্মিলা ফোন কানে ধরতে ওপাশ থেকে ফেসে এলো। বিয়েটা করে ফেল, আমার পূর্ণ সম্মতি আছে। ব্যাস কবুল বলে কাগজে কলমে ও ধর্মীয়ভাবে ইমতিয়াজ ভুইয়ার অর্ধাঙ্গিনী হয়ে গেল উর্মিলা ওরফে উর্মি ভুইয়া। এতটুকু বলে ব্ল্যাক ভাইপার থামলো, বলল। সেদিন আমি কোনো অনুমতি দেইনি। আমার কণ্ঠ হুবহু নকল করে ইমতিয়াজের এক বন্ধু এই কাজ করেছিল। আমি কিছুতেই সেসব মেনে নিতে পারিনি। মুমতাজির বলল। আপনি মম, পাপার সবকিছু এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কিভাবে জানলেন? তারা বলেছিল? ব্ল্যাক ভাইপার সম্ভবত জানতো এই প্রশ্নটা মুমতাজির করবে। সে ব্রিফ কেস থেকে একটা কালো মলাটের ডায়েরি মুমতাজিরের দিকে এগিয়ে দিয়ে বলল। এটার ভিতর সব লিখিত আছে, যেটাই তোমার বাবা নিজের জীবনের সব পুঙ্খানুপুঙ্খ ঘটনা নিজ হাতে লিপিবদ্ধ করেছিল। মুমতাজির ডায়েরিটা হাতে নিতেই বলল। এটা কোথায় পেলেন? ব্ল্যাক ভাইপার একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল। তোমার বাবাকে ব্যবহার করতে, হাতে রাখতে কিংবা ফাঁদে ফেলতে যাই বলো, সেজন্য এই ডায়েরিটা লুকিয়ে চুরিয়ে করেছিলাম বিভিন্ন তথ্য জানতে। মুমতাজির ডায়েরিটা হাত বুলিয়ে মাছের একটা পৃষ্ঠা খুলতেই নজরে পড়ল টানা টানা চিকন অক্ষরে লেখা কিছু অনুভূতি। তাকে ভালোবেসেছিলাম 80-র দশকে। তখনকার ভালোবাসা এত রঞ্জিত ছিল না, আর না তো ছিল সাদামাটা ছিমছাম গাছের এক ইস্পাত রমণী পিছলে পড়ার একদম ঘোর বর্ষায়। আসমান তীরে তুমুল বর্ষণ আর তর্জন গর্জন। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের সামনে ভিজে একাকার হয়ে অসহায় বদনে এদিক ওদিক তাকাচ্ছিল। ডাগর ডাগর সেই মায়াবী চোখে চাইতেই সর্বনাশটা হয়ে গেল। এখন টান অনুভব করছিলাম। ব্যাস, চেয়ারম্যান পুত্র দাপটে ইমতিয়াজ ভুইয়া হয়ে গেল উর্মিমালার একপাক্ষিক একনিষ্ঠ প্রেমিক পুরুষ। পরে বুঝেছিলাম সেই টান কিংবা মহব্বত সৃষ্টিকর্তারই ইশারা ছিল। ইমতিয়াজ ভুইয়া। ডায়েরির কভারটা ক্যালেন্ডারের সাদা অংশ দিয়ে মোড়ানো, যেন বছরের পর বছর ডায়েরিটা সুরক্ষিত থাকে। ছিঁড়ে টিড়ে গেলেও কভারটার ক্ষতিগ্রস্ত যেন না হয়। তবুও ডায়েরিটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, কিন্তু আসল মলাটটা মোটামুটি ঠিকই আছে। ইমতিয়াজ ভুইয়া অতি যত্নে গাঁথা এই ডায়েরিটা জীবনে বেশিরভাগ কাহিনী এইখানে টুকে রেখে দিয়েছেন স্মৃতি হিসেবে। অতীতের মানুষগুলো কোথায় চিঠিও ডায়েরি লেখায় বেশ পারদর্শী ছিল। লেখাগুলো কি সুন্দর টানা টানা করে লিখিত। পুরনো মানুষগুলো যত্ন নিতে জানতো, আর বর্তমান মানুষ অবহেলা করতে জানে। দিন যত যায় পৃথিবী উন্নত হয়, মানুষের নীতি নৈতিকতার ততই অবনতি হয়। মানুষ এখন সম্পর্কের যত্ন নিতে জানে না। অতীতের সম্পর্কগুলো দেখতে এজন্যই এতটা সুন্দর। মুমতাজির ডায়েরিটা সযত্নে নিজের কাছে রেখে দিল। মুমতাজির ছোট্ট করে নিঃশ্বাস ফেলে ব্ল্যাক ভাইপারের উদ্দেশ্যে বলল। এই ডায়েরি নিয়ে আপনার কি ফায়দা হলো? ব্ল্যাক ভাইপার হাসলো, বলতে লাগলো। তোমার মা বাবা যখন বিয়ে করে এলো, তাদেরকে আমি মেনে নেইনি। সেই প্রথম উর্মির প্রতি আমি কঠোরতা প্রকাশ করেছিলাম। মেয়েটা ভয়ে কাঁপছিল।
সে বুঝতেই পারেনি ইমতিয়াজ এত বড় একটা ধোঁকা দিয়ে তাকে বিয়ে করবে। আমি সেদিন উর্মিকে আর ঘরে তুলিনি। মেয়েটা চিৎকার করে ভাইজান ভাইজান করে ডাকছিল। সেদিন বৃষ্টি ছিল। বাড়ির বড় গেটে দারোয়ানকে তালা মেরে দিতে আদেশ করেছিলাম। সেই বৃষ্টির কাদামাটিতে বসে চিৎকার করে কেবল আমাকেই ডেকে গেছিল। আমি ভিতর ভিতর ভেঙে পড়লেও সাড়া দেয়নি কোনো। ও আমাকে সেদিন অনেক বড় আঘাত দিয়েছিল। ইমতিয়াজ ওকে নিয়ে চলে গেলে আমার বুকে ব্যথা ওঠে। আমার পুতুলের মৃত্যু, উর্মিকে তাড়িয়ে দেওয়া, সবকিছু আমার মস্তিষ্কে বাজেভাবে প্রভাব ফেলে। মাত্র 28 বছর বয়সে প্রথম স্ট্রোক করি আমি। এতটুকু বলে একটা লম্বা নিঃশ্বাস ফেল ভাইপার। মুনতাজিরের এ পর্যায়ে বেশ খারাপ লাগে সামনের মধ্যবয়স্ক মানুষের জন্য। রুবানার কোলে নাওমান ঘুমিয়ে পড়েছে। যদিও সে নিজের আসল রূপে থাকতো, নির্ঘাত কেঁদেই ফেলতো। এই মানুষটা ছোট্টবেলা থেকে তাদের দুই ভাই বোনকে ভীষণ আদর করতেন, কিন্তু কি এমন কারণে তার এই বদলে যাওয়া? কেন এত জঘন্যতা সাইফার স্যারের সঙ্গে? রুবানা জয়েন হয়েছে বেশি দিন হয়নি। এমনিতেও সে এই সংস্থায় অনির্ধারিত সহযোগী হিসেবে নিয়োগপ্রাপ্ত। বিভিন্ন গুপ্ত অপরাধীকে ধরতে তাকে ব্যবহার করা হয় সব সময়। এজেন্ট সংস্থায় সে সম্পৃক্ত থাকে না, কারণ ভার্সিটি পড়ুয়া অবস্থায় এজেন্ট সংস্থায় কেউই জয়েন হতে পারে না। এরকম কোনো নিয়ম গোয়েন্দা সংস্থায় নেই। তবে মুনতাজিরের জন্য এক্ষেত্রে সে সুপারিশ পেয়েছে। সে মূলত বড় পদের কেউ না, শুধু তথ্য আদান প্রদান করাই তার কাজ। একজন ডিপার্টমেন্টের হেড তাকে ছাড় দিয়েছে, তবে শর্ত একটাই, যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় ডাকা হলে তাকে কাজকে আগে প্রাধান্য দিতে হবে। কোনো সময় না বলা যাবে না, তাতে যত জরুরি কাজে থাকুক না কেন। রুবানের সমস্ত শর্ত মেনে এ কাজে যুক্ত হয়েছে। ব্ল্যাক পাইপার আবারও বলতে শুরু করলো। আমি হাসপাতালে শুনে উর্মি এসেছিল, তবে তাকে দেখতে দেওয়া হয়নি। ওর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম, কারণ ইমতিয়াজকে আমি কিছুতেই সহ্য করতে পারতাম না। ওর কারণে আমি আমার পুতুলকে হারিয়েছিলাম। ওকে চোখের সামনে দেখলেই পুরনো ক্ষত তাজা হয়ে উঠত। 2 বছর পর যখন একদিন হঠাৎ তোমাকে নিয়ে উপস্থিত হলো আমার সামনে, আমি মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। সেই ছোট্ট উর্মি একেবারে পরিপক্ক নারীর বেশে আমার সামনে দাঁড়ানো। একদিন পর ওকে দেখে চোখে পানি এসে গেছিল। চেহারার হাল বেহাল হলো। মনে হয় কত রাত ঘুমায় না। কুলে বাচ্চা কাঁদছে। আমাকে দেখতে পেতেই ছুটে এসে হুমড়ে পড়ে কেঁদে পড়ল। আমি ওর কান্না সহ্য করতে পারছিলাম না। পরে ওর থেকেই শুনলাম স্বামী সন্তান নিয়ে সুখে থাকলেও শ্বশুর শাশুড়ি কেউই মেনে নেয়নি তাকে। শ্বশুর মেনে না নিলেও অত্যাচার করে না, তবে শাশুড়ি তাকে নানাভাবে অত্যাচার করে। ইমতিয়াজের সাথেও সংসার জীবনে দূরত্বের সৃষ্টি হয়েছে। শাশুড়ি তার ছেলেকে অনর্থ ধনী করে বিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। ইমতিয়াজ এসবে আগ্রহী না বিদায় তিনি তেমন সুবিধা করতে পারছিলেন না। উর্মির চোখের পানি কেন যেন সহ্য হচ্ছিল না। নিজের ভিতরের জমায়েত সমস্ত ক্রোধ জেগে উঠতে লাগলো। ভিতরের ঘুমন্ত পশুটা জাগ্রত হয়ে উঠল। উর্মিকে নিয়ে সেবার ওর শ্বশুর বাড়ি যাই। ওর শাশুড়িকে নজরে নজরে রাখি। উনি আমার সামনে মেকি ভাব নিয়ে থাকতেন, দেখাতেন উর্মিকে বড্ড আদরে রাখেন তিনি। একদিন দেখলাম জ্বলন্ত খুন্তি উর্মির হাতের উপরে ছেঁকা দিচ্ছেন। উর্মি মুখে হাত চেপে আত্মনাদ করছে। একটু শ্বাস নিয়ে বলল, উর্মির সাথে তার সমস্যা ছিল অনাথ, গরিব ঘরের মেয়ে, এজন্য ওকে সহ্য করতে পারতো না। নিজের পছন্দের মেয়ের সাথে ইমতিয়াজের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু উর্মি আশায় সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। উর্মি যে অনাথ এটা জেনেছে উর্মির ওই দূর সম্পর্কে আত্মীয়র মাধ্যমে। তিনি উর্মির এত ভালো জায়গায় বিয়ে হয়েছে শুনে গিয়েছিল দেখতে। থেকেই শুরু ওর ওপরে অমানসিক নির্যাতন। ওর একটাই দোষ, সে এতিম। আমিও সব যোগাযোগ ছিন্ন করে ফেলেছিলাম দেখে আরও চড়াও হয়েছিল। সেদিন খুন্তি ছেঁকা দিয়েছিল ওর নামে, যেন আমি আমার জায়গা সম্পত্তি অর্ধেক লিখে দেই, এটা বলতে বলেছিল। কিন্তু উর্মি নাচক করায় খেপে যান তিনি। হাতের কাছে কিছু না পেয়ে খুন্তি ছেঁকা দিয়ে বসেন। আমি সেই দৃশ্য সহ্য করতে পারিনি। তৎক্ষণাৎ গিয়ে উর্মিকে ছাড়িয়ে জড়িয়ে ধরে রক্তচক্ষু নিক্ষেপ করে ওনাকে নানা কথা বলি। তিনি রাগে চেঁচিয়ে উর্মি আর আমাকে। এ পর্যায়ে ভাইপার থেমে যান। গ্লাসের পানি ছকছক করে পান করেন। সকলে উন্মুখ হয়ে তার দিকে চেয়ে। মুনতাজিরের চোখে তীব্র বিস্ময় ও কৌতূহল।
ভাইপার নিজেকে সামলে বলতে লাগলো। উর্মি আর আমাকে জড়িয়ে নানা নোংরা নোংরা কথা রটাতে থাকে। আমাদের নাকি অবৈধ সম্পর্ক আছে, এরকম আরো জঘন্য জঘন্য কথা। তবে এত কিছু হওয়ার পরেও ইমতিয়াজ উর্মিকে কখনো অবিশ্বাস করেনি, কিন্তু মায়ের মুখের উপর প্রতিবাদও করেনি। উর্মির চোখের অশ্রু, চরিত্রহীন অপবাদ, আমাকে জড়িয়ে ওকে অপমান নিজের মনের ক্ষুব্ধ কুত আকারে বেরিয়ে এলো। সকলে অগোচরে আমি উর্মির শাশুড়িকে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলি। রাগে খুপে আমার উপরে সেদিন অদৃশ্য শক্তি বর করেছিল। ইমতিয়াজ দ্রুত এসে মায়ের রক্তাক্ত দেহটা আগলে ধরে। আমি ইতিমধ্যে সেখান থেকে কেটে পড়েছি। উর্মি এসে শারীরিক রক্তাক্ত দেহের পাশে ইমতিয়াজ বুয়াকে দেখতে পেতেই তার বিদ্যমূল ধারণা হয়ে যায় ও খুনটা ইমতিয়াজ করেছে। কারণ রাতেই নাকি উর্মিকে বলেছিল মায়ের একটা কঠোর বিচার সে করবে। এরপর ইমতিয়াজ কিছুতেই তার উর্মিকে বিশ্বাস করাতে পারেনি এই কাজ কর তার না। উর্মি মস্তিষ্ক সেটা অটো সেট হয়ে গেছিল। এসব ঘটনা উর্মিকে মানসিকভাবে আরো ভেঙে দিয়েছিল। ও অকারণে খিটখিট করত, মেজাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো, উন্মাদের মতো করত, অনেক কিছুই ভুলে যেত। তবে শাশুড়ির মৃত্যুটা কিছুতেই সে ভুলতে পারেনি। রক্ত দেখলেই ভয়ে কেঁপে উঠল। শাশুড়ির মৃত্যুর পর উর্মি একেবারেই উদ্ভট আচরণ করা শুরু করলো। ওকে সাইকিয়াট্রিস্ট দেখানো হলো, একটু সুস্থ হলেও পরিপূর্ণ সুস্থ হতে সময় লেগেছিল কয়েক বছর। অন্যদিকে ইমতিয়াজের ধারণা ওর মায়ের দুর্ঘটনা জড়িত মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সে এটাই জানে। এতটুকু বলে থামলো ভাইপার। মুনতাজির রুবানা কি রিয়াকশন দিবে সেটা ভুলেই গেছে। এত এত অজানা কথা লুকাই তো আছে, তারা জানিও না। ভাইপার থেমে থেমে বলতে লাগলো। ওর শাশুড়ির মৃত্যুর পর শ্বশুর বছর কয়েক বেঁচে ছিলেন। এ কয়েকটা বছর উনি উর্মিকে ভীষণ আদর করেছেন, তার নিজের মেয়ের মতোই আগলে রাখতেন। তার 2 মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় উর্মিকে মেয়ে মনে করতেন। শ্বশুর মারা যাওয়ার পরে উর্মি আবার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তবে এখনও সে ইমতিয়াজকে খুনি হিসেবে আখ্যায়িত করে। ইমতিয়াজ প্রথম প্রথম নিজের পক্ষে সাফাই বা গাইলেও এখন আর নিজেকে নির্দোষ প্রমাণ করে না। তোমার মায়ের সমস্ত পাগলামিকে সায় দেয়, কারণ উর্মির অসুস্থতার পিছনে তার মায়ের অত্যাচার, মানসিক নির্যাতন ছিল বলে সে বিশ্বাস করে। আর এটা ওর মাথায় আমি ঢুকিয়ে দিই। সাইফার এতক্ষণ একটা টু শব্দ না করে সিগারেট টানছিল। তার চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। এবার মুখ খুলল। আপনি আর কার মাথায় কি ঢুকেছেন এসব দ্রুত শেষ করে আপনার সাথে আমার লেনাদেনা কি তাই বলুন। আপনার পরিবারের কাহিনী শুনতে বসেন এখানে। আমার সাথে আপনার সমস্যা কি? আমি বাসায় যাব, মাথা ব্যথা করছে, এতে বকবক শুনতে পারি না। আমার সাথে সমস্যাটা বলুন, তারপর নিজেদের কেচ্ছা নিজেরা খতম করুন। এর আগে আমাকে বিদায় করুন। একটু শুনে যাই আপনার কোথায় আমি হাত দিয়েছিলাম। ভাইপার হাসলো কেবল বলল। তোমার সাথে আমার সমস্যা কোনো সমস্যাই নেই বলছো? আমি ব্যক্তি মানুষটা সাধু হলেও অন্যায়ের দুনিয়ায় আমিই রাজা, হিংস্র থেকে হিংস্রতর। সাইফার ফ্রিকুচকে তাকালো। ভাইপার আবার বলল। আমার প্রত্যেকটা কাজ যখন সে একে একে নষ্ট করে দিয়েছিল, তখন থেকেই আমার অদৃশ্য ক্ষোভ ছিল তোমাদের পুরো পরিবারের উপর। অবশ্য আমার দুর্বল জায়গায় যারা হাত দেয় তাদেরকে আমি বাঁচিয়ে রাখি না এমনিতেও। বলে কুটিল হাসলো সাইফার। এগিয়ে এসে দুপায়ে ভর দিয়ে বলল। সে তো আপনাকে দেখিয়ে মনে হয় আপনি সাইকো। নতুন করে প্রমাণ করার কিছু নেই। যাই হোক, আপনার কিছু শেষ হয়েছে? ভাইপার কিচ্ছু বলল না। সাইফার উঠে দাঁড়িয়ে কোটের পকেটে 2 হাত ঢুকে হাঁটতে হাঁটতে বলল। আমি বলি, মিস্টার রাসেল ভাইপার, মিস্টেক। ব্ল্যাক ভাইপার সাহেব আমাকে অপছন্দ করতেন তার ভাগ্নের বন্ধু থাকাকালীন। ভাগ্নের সঙ্গে আমার গভীর বন্ধুত্ব তিনি মানতে পারতেন না। তবে শত্রুতা এবং তীব্র ঘৃণা করা শুরু করেন মূলত তার সমস্ত অন্যায় প্রমাণ আমার কাছে চলে এসেছিল এজন্য। ড্রাগ সাপ্লাই, মাদক ব্যবসা, অর্গান পাচার, অন্য বিদেশি ক্লায়েন্টদের কাছে অবৈধভাবে অস্ত্র আনা নেওয়া সবই আমি জেনে গিয়েছিলাম। যদিও আমি তখন জানতাম না ব্ল্যাক ভাইপার ওমাইয়ের ভূঁইয়া। উনি আমাকে ঠিকই সিক্রেট এজেন্ট হিসেবে চিনত। সে থেকে নিজের ভাগ্নের সঙ্গে আমার জানি জায়গা টাইপ দোস্তি তিনি একেবারে সহ্য করতে পারতেন না। এর জন্য একটা বিস্তৃত পরিকল্পনা করে আমাদের মধ্যে ফাটল ধরিয়েছিলেন তিনি। এতক্ষণ ওনার মুখ থেকে বিভিন্ন ঘটনাবলী শুনে এতটুকু নিশ্চিত ধারণা হয়েছে উনি ওনার পছন্দের মানুষদের অন্য কারোর সাথে সহ্য করতে পারেন না। আমার সমূহ ধারণা উনি সাইকোটাইপ মানুষ। আমাদের এত বছরের বন্ধুত্ব আমি কোনোদিন চেয়ারম্যান বাড়িতে পাওয়া বোধে রাখিনি, কারণ আমি ধনীদের তেমন পছন্দ করি না। তার অহংকারের স্বভাবের হয়ে থাকে, কিন্তু মুনতাজির বন্ধু হিসেবে মন জয় করে নিয়েছিল। অবশ্য
এফোর্টটা সেই বেশি দিয়েছিল। আমি চুপচাপ ছিলাম বিধে অনেকেই মিশত না আমার সঙ্গে। তাদের টাইপের আমি ছিলাম না, কিন্তু ও একমাত্র আমাকে ওর বন্ধু হিসেবে গ্রহণ করেছিল। আস্তে আস্তে বন্ধুত্ব গাঢ় হয়। সে মাঝে মধ্যে চেয়ারম্যানের বাড়িতে এলে ভাগ্নের সঙ্গে আমার দোস্তের কথা সবাই শুনতেন। যখন উভয় গোয়েন্দা সংস্থায় যোগদান করি উনি জানতে পারেননি, তবে একদিন ঠিকই কানে চলেছে, যেটা ইমতিয়াজ ভুইয়ার মাধ্যমে জানতে পারেন। সাইফার থামলো খানিকটা, তারপর আবারও পায়চারি করতে করতে বলল, ইমতিয়াজ ভুইয়া ছিল তার টোপ, যে টোপ দিয়ে তিনি আমাদের সকলে গতিবিধি নজরে রাখতেন। ইমতিয়াজ ভুইয়া তার টোপ গিলেছিলেন। তার মস্তিষ্কে আমার প্রতি তীব্র বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তিনি আমাকে এমনিতে অপছন্দ করতেন ছেলের কম্পিউটার ভেবে। সেটা মূলত কাজে লাগিয়েছেন মিস্টার ভাইপার। যেদিন ইমতিয়াজ ভুইয়া ভরা মজলিসে আমাকে চোর বলে অপদস্থ করলো, সেটা ছিল ওই ভাইপারের শিখিয়ে দেওয়া মুখস্থ বলি। মোট কথা, একটা মানুষকে কথার দ্বারা হ্যালুসিনেট করার ক্ষমতা ভাইপারের ছিল। তিনি খুব সহজে মানুষকে প্রভাবিত করতে পারতেন। ভাইপার নামের মতোই তার কার্যকলাপ ছিল। মনুষ্য মস্তিষ্কের তীব্র বিষাক্ত বিষ ছড়াতে তিনি পারদর্শী ছিলেন। উর্মি ভুইয়া এবং ইমতিয়াজ ভুইয়া উভয় ছিল তার গুটি। উভয়কে সে যেভাবে পরিচালনা করত, যেমনটা সে চাইত। যেহেতু উর্মি ভুইয়া ডিলিউশনাল ডিসঅর্ডার ও ডিমেনশিয়া ছিল, তাই তিনি বাস্তব ও অবাস্তবের মধ্যে পার্থক্য করতে পারতেন না। ডিলিউশনাল ডিসঅর্ডারের কারণে তিনি ভ্রান্ত বিশ্বাস করতেন যে ইমতিয়াজ ভুইয়া খুনি, অন্যরা তার ক্ষতি করতে চায়। এসব সূক্ষ্মভাবে তার মস্তিষ্ক সেট করে দিয়েছিল মিস্টার ভাইপার। তাছাড়া তিনি একই সাথে প্যারানয়েড সাইকোসিস রোগেও ভুগছিলেন, যার দরুন তিনি মনে করতেন তাকে কেউ হত্যা করতে চায়, খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলতে চায় ইত্যাদি অহেতুক সন্দেহ। কথাটা শেষ করে রুবানার দিকে চাইল। রুবানা স্যারের ইশারা বুঝতে পেরে সকলের সম্মুখে কিছু মেডিকেল রিপোর্ট টেবিলের উপর রাখলো। এই রিপোর্ট উর্মি ভুইয়ার ফিজিক্যাল ও মেন্টাল হেলথ কন্ডিশন সব উল্লেখিত আছে, যেটা রুবানা একটু একটু করে সংগ্রহ করেছে। নেওয়াজ রিপোর্টটা মনোযোগ সহকারে পড়ে শোনালো। সাইফার টেবিলে দুহাত ঠেকিয়ে বলল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কয়েকদিন ধরে উর্মি ভুইয়ার আক্রমণাত্মক সন্দেহ প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছিলেন সম্মানিত ভাইপার সাহেব। তার রিয়েল মেডিসিন বদলে ভুল মেডিসিন ঢুকিয়ে দিয়েছিলেন, তাই সকলের অগোচরে। বাট সাইফার ভাইপারের দিকে বাঁকা হেসে বলল, তিনি এবার আর সকলের চোখে ফাঁকি দিতে পারেননি। তিনি হয়তোবা জানেন না মানহাকে ওই বাড়িতে এমনি এমনি আমি পাঠাইনি, বোনের সমস্ত নিরাপত্তা দিয়ে পাঠিয়েছে। মোতাজিরকে বাড়ির আনাচে কানাচে গোপন ক্যামেরা ফিট করতে বলেছিলাম। মানহার সমস্ত গতিবিধি মোতাজিরকে নজরে রাখতে বলে। সবকিছু জেনে মিস্টার ভাইপার সর্বপ্রথম যে মানহাকে টার্গেট করবেন সে আমি খুব ভালোভাবে জানতাম। উর্মি ভুইয়াকে ব্যবহার করে খুব সহজে মানহার চোখে ভিলেন বানাতে চেয়েছিলেন উনি। ভুলটা তিনি সেবারই করলেন। অতি চালাকের গলায় দড়ি একদিন ঠিকই পড়ে, টুডে অর টুমরো। ফলাফল স্বরূপ গত কয়েক মাসের সমস্ত কাহিনী তো আপনারা জানেনই। কথা শেষ করে বড় একটা নিঃশ্বাস ফেলল সাইফার। ভাইপারের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে পড়ল। এবার আপনাদের কোনো কনফিউশন থাকলে করতে পারেন মিস্টার রাসেল, আই মিন ব্ল্যাক ভাইপার। কথাটা রসিকতার সহিত বলল সাইফার। ভাইপারের চোখ মুখ বিকৃত হয়ে আছে, বোঝা যাচ্ছে রাগে শরীর কাঁপছে তার। নিজেকে সামলে গুরু গম্ভীর কণ্ঠে শুধালেন, আমি শুধু জানতেই চাই তোমরা দুজন এক হয়েছো কবে? তোমার দেশদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, তবে তুমি ছাড়া পেলে কিভাবে? শুনেছিলাম তোমার চাচা তোমাকে ছাড়িয়েছিল, কিন্তু আজীবনের জন্য চাকরিচ্যুত হয়েছিল, তবে কিভাবে আবার এই পেশায় এলে? আর বিশ্বাসঘাতককে মাফ করা এতই সোজা? সাইফার চোখ এলিয়ে হাসলো, যেন জানতো এই প্রশ্নটা তাকে করাই হবে। আরেকটা সিগারেট ঠোঁটে নিয়ে লাইটার দিয়ে আগুন ধরে লম্বা টান দিল, মুখ দিয়ে ধোঁয়া ছাড়িয়ে বলল, জেলে যাওয়ার 3 মাসের মাথায় হঠাৎ একদিন নোটিশ আসে আমাকে খালাস দেওয়া হয়েছে। অবাক হয়েছিলাম। ততদিনে বন্ধুত্বের শব্দটা আমার কাছে বিষ তুলল। তাছাড়া ছাড়া পেতে একদম নির্লিপ্ত হয়েছে। সবার সঙ্গে মেলামেশা বন্ধ করে দিই, নিজের মর্জি মাফিক চলতে শুরু করি, কাজের প্রতি অমনোযোগ হয়ে পড়ে, শুয়ে বসে দিনাতিপাত করতে থাকে। সকলের কাছে ভাবুকরে হিসেবে পরিচিতি লাভ করে। ভাদেম্মা, বেকার, ভাবগুড়ে, পাগল আরও নানা উপাধি আশেপাশে মানুষ থেকে অর্জন করে। এসব কথা আমার গায়ে লাগতো না। নিজের জীবন নিয়ে আমার আর কোনো চাপ ও এক্সপেকটেশন কিছুই ছিল না। মানুষকে বিরক্ত লাগত, একা থাকতে ভালো লাগতো। সে ঘটনার প্রায় বছরখানেক পর চাচ্চু ডাকলেন তার বাসায়। সে সময় বেশ অবাধ্য হয়ে পড়েছিলাম। কারো কোনো কথা গ্রাহ্য করতাম না, শুনতামও না। তবে তার ডাকে সাড়া না দিয়ে পারিনি। তাকে আইডল ভাবেই নিজের, সেজন্যই বোধ হয় গিয়ে দেখি তার সঙ্গে মুনতাজিরও আছে।
বিরক্তি ও ঘৃণায় মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। ওই মুখটা সহ্য করতে পারতাম না। অতীতের বিশ্বাসঘাতকতা মাথা চারা দিয়ে উঠত। মুখ কুচকে একদলা থুতু নিক্ষেপ করেছিলাম ওর সম্মুখে। ওর চোখে মুখে অসহায়ত্ব কষ্ট ফুটে উঠেছিল, তবে আমি সেসবে বড় করিনি, গলেও যায়নি। কেবল ঘৃণাই হতো ওকে দেখে। চাচু তার পাশে বসে সেদিন মুনতাজিরের আত্মত্যাগ সম্পর্কে বিস্তারিত খুলে বলেছিলেন। সাইফার সিগারেট মুখে নিয়ে মুনতাজিরের দিকে চাইলো। মুনতাজির এবার বলতে শুরু করলো। ওকে মানানো অতটা সহজ ছিল না। ওর চাচ্চুর সহায়তায় সাইফারের দেশদ্রোহিতার সমস্ত এভিডেন্সের সত্যতা যাচাই করা হয়েছিল। আমি সেসব বের করেছিলাম। এজেন্ট তাহমিদের সাইফারের মুখোশ পরা জালিয়াতি, ফেক রেকর্ড, কণ্ঠনকল সমস্ত প্রমাণ আদালতে পেশ করেছিলাম। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এসব আমি কোথায় পেয়েছিলাম? আমার মামাই যে আসল কালপ্রিট, এটাও কি আমি জানতাম? উত্তর হলো না। এসব তথ্য আমি ব্ল্যাক ভাইপারের সহচর অর্থাৎ এজেন্ট তাহমিদের থেকে আদায় করেছিলাম। সেটাও ভাইপারের অগোচরে। এমনভাবে অভিনয় করেছিলাম যে তাহমিদ বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে আমি আসলে এই সাইফারের শত্রু। তার মাধ্যমে এসব জালিয়াতির বিভিন্ন তথ্য কালেক্ট করেছিলাম। সে সময় এজেন্ট তাহমিদের সঙ্গে আমার ভালোই বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল, তাই সে আমায় বিশ্বাস করে সমস্ত কিছু বলতে দ্বিধাবোধ করেনি। তবে বিশ্বাসভাজন হওয়াটা সহজ ছিল না। বহু চড়াই উতরাই পেরিয়ে কসরত করে সেই জায়গাটায় পৌঁছেছিলাম। তাদের দেখতাম আমি সাইফারের জাতশত্রু, ওকে সহ্য করতে পারি না, অথচ ভেতরে ছিল ভিন্ন রূপ। তখন বন্ধুত্বের কাছে অন্য সবকিছু ফিকে ছিল। বিশ্বাসঘাতকতার বিপরীতে বিশ্বাসঘাতকতাই ছিল তাদের মোক্ষম জবাব। মুনতাজির থামতে ব্ল্যাক ভাইপার কোষে চর বসালেন এজেন্ট তাহমিদের গালে। থাপ্পড়ের তীব্রতা এতই ছিল যে তাহমিদ চেয়ার থেকে ছিটকে গিয়ে পড়ল। ব্ল্যাক ভাইপারের হাতের মুঠো শক্ত হয়ে গেল রাগে। তার অগোচরে এত বড় গাদ্দারি। তাহমিদ হাত মুষ্টিবদ্ধ করে নিজের ক্রোধকে দমন করলো। মুনতাজির সেসবে পাত্তা না দিয়ে আবারও বলতে শুরু করলো। এই সমস্ত প্ল্যান ছিল সাইফারের চাচ্চুর। আমি নিজেও সাইফারকে অবিশ্বাস করেছিলাম শুরুতে, তবে চাচ্চুর বদৌলতে সেই ধারণা আমার ভাঙে। যখন ভেতরে ভেতরে বন্ধু বিয়োগে গুমড়ে মরছিলাম, তখন তিনি পথ দেখান আমাকে। অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ ছিলেন, যদিও আমাদের থেকে তার বয়সের পার্থক্য খুব বেশি ছিল না। সাইফারের থেকে মাত্র 13 বছরের বড় ছিলেন তিনি। সাইফার ছোট থেকে তাকে অনুসরণ করত। এই গোয়েন্দা হবার ভূত তিনি ওর মাথায় ঢোকান। এজন্য তিনি বাড়ি ছাড়াও হয়েছিলেন। সাইফারের এমন দুর্দশার পিছনে ওর চাচার সম্পূর্ণ হাত আছে। মাহবুব আঙ্কেল বিশ্বাস করতেন, তাই নিজের ছোট ভাইয়ের সঙ্গে ছেলেকে মিশতে দিতেন না। ছোট থেকেই তিনি হোস্টেলে থেকে পড়াশোনা শেষ করেন, এরপর গোয়েন্দা বিভাগে যোগদান করেন। মাহবুব আঙ্কেল ভাইয়ের কাজে অসন্তুষ্ট হয়ে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন, কিন্তু তার সঙ্গে সাইফারের নিয়মিত যোগাযোগ ছিল। সাইফারের চাচা বাড়িতে মাঝে মধ্যে যেতেন। সেবার আমি তার সঙ্গে যোগাযোগ করে বন্ধুত্বের এই বেহাল দশার কথা জানাই। তারপর তিনি সাইফারকে ডেকে সমস্ত কিছু খুলে বলেন। সাইফারের মন খানিক নরম হলেও পুরোপুরি বিশ্বাস করতে পারেনি আমায়। আস্তে ধীরে সম্পর্কটা স্বাভাবিক হতে শুরু করে। চাচ্চু পরিকল্পনা করেন কিভাবে উমারের ভুইয়া ওরফে ব্ল্যাক ভাইপারকে বসে আনা যায়। এমন পরিকল্পনা করলেন যেন কইয়ের তেলে কই ভাজা হয়ে যায়। নেওয়াজ বলল। কিন্তু এজেন্ট তাহমিদের এত বড় জালিয়াতি, মিথ্যাচারের সত্ত্বেও তার কোনো শাস্তি হয়নি কেন? মুনতাজির মুচকি হেসে বলল। সেটার পেছনেও হাত ছিল চাচ্চুর। কারণ এজেন্ট তাহমিদের তথ্য ফাঁস হলেই তো শত্রুতার লক্ষ্য পরিবর্তন করে ফেলত। কোনোদিন তাকে ধরা যেত না। চাচ্চু সেজন্য ডিপার্টমেন্ট থেকে সময় চেয়ে নিয়েছিল। সময় হলে রাঘব বোয়াল সহ সবাইকে ধরিয়ে দেওয়া হবে। এখন চুনোপুটি ধরে হাত ময়লা করার প্রয়োজন নেই। তবে সাইফারকে আজীবন বহিষ্কার করার আদেশ পাল্টে 4 বছরের জন্য সাসপেন্ড করার নির্দেশ আদালত থেকে দেয়া হয়, যেটা গোয়েন্দা ডিপার্টমেন্ট প্রচার করেছিল। আজীবনের জন্য বহিষ্কৃত করা হয়েছে আজারাক সাইফারকে। মোট কথা শত্রুপক্ষকে দেখানো হয়েছিল সাইফারের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তাই এজেন্ট তাহমিদ কিংবা ব্ল্যাক ভাইপার কেউ বুঝতে পারেনি এই সমস্ত কিছু পরিকল্পনা মাফিক হয়েছিল। নেওয়াজ মাথা নাড়িয়ে বলল। কিন্তু আমার আরেকটা প্রশ্ন, এজেন্ট তাহমিদ যে এই সমস্ত কাজের সাথে যুক্ত ছিল সেটা কিভাবে জেনেছিলেন? মুনতাজির বড় নিঃশ্বাস ফেলে বলল। এটা জেনেছিলাম এজেন্ট তাহমিদের ডেস্কের একটা ফাইল থেকে, যেটায় আজারাক সাইফারের নামের উপরে ক্রস চিহ্ন দেয়া ছিল। সন্দেহ আরও তীব্র হয়। সাইফারকে সাসপেন্ড করা হয় যেদিন, সেদিনের তারিখ উল্লেখ করে মিশন সাকসেস লেখা ছিল পাশে।
সম্ভবত ভুলে সেদিনে এটি গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ ফাইলগুলোর সঙ্গে এসেছিলেন তিনি। ব্যাস, সেদিনের পরেই পরিকল্পনা করে তার আস্থাভাজন হয়ে সমস্ত তথ্য কালেক্ট করলাম। তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম। ডিপার্টমেন্টেও তাকে ভরসা করতে অনাগ্রহী ছিল। তার কারণে গুরুত্বপূর্ণ এবং মেধাবী একজন গোয়েন্দা 4 বছরের জন্য সাসপেন্ড হয়, এটা হেড মানতে নাড়াচ্ছিলেন। একটা ক্ষোভ তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু চাচ্চুর জন্য পরিকল্পনা অন্যদিকে মোড় নেয়। সেই থেকে এজেন্ট তাহমিদ SAD ডিপার্টমেন্টে কাজ করে, আর আমি হস্তান্তর হই IMF ডিপার্টমেন্টে আসি। সাইফার সিগারেটটা শেষ করে পায়ের উপর পা তুলে বলল, আমার মৃত্যুদণ্ড না হয়ে আজীবনের জন্য বহিষ্কার হয় এটা ভাইপার সাহেব মানতে নারাজ ছিলেন। আমাকে নজরে রাখতে মিস্টার ভাইপার সাহেবের কত আয়োজন ছিল। ট্র্যাকার, সিসি ক্যামেরা, ছদ্মবেশী দ্বারা সর্বক্ষণ নজরে রাখতে শুরু করে। আমি আসলে এই কাজ করি কিনা তার সম্পর্কে নিশ্চয়তা পেতে চাচ্ছিলেন। আমার ঘরে হিডেন মাইক্রোফোন ছিল, যেটা আমার স্ত্রীর ব্যাগে খুব সূক্ষ্মভাবে সেট করে দেওয়া হয়েছিল। যেহেতু আমি প্রতিদিন পুরো ঘর একবার হলেও সার্চ করতাম, সেদিনও করতে গিয়ে এসব পাই। তীক্ষ্ণ মস্তিষ্কে ওই দিনই সবটা ধরে ফেলি, তবে কাউকে সেটা বুঝতে দেয়নি। সেই মাইক্রোফোনের মাধ্যমে সে আমার ঘরের সমস্ত ঝগড়া কুটকাচাল শোনেন, তাই না মিস্টার ভাইপার? নিজের সংসারে অ্যাপ্লাই করেছেন কখনো সেসব? সাইফারের খোঁচায় ভাইপার থতমত খেয়ে গেল। এভাবে তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে তিনি বুঝতেও পারেননি। সাইফার আবারও বলতে শুরু করলো, আমার স্ত্রীর অফিস কলিগ নাজমা নামের মহিলাটি ও তার স্বামী এই লোকের গোপনীয় লোক। প্রতিনিয়ত আমার সম্পর্কে নেগেটিভ কথা বলে আমার স্ত্রীর মন আমার প্রতি বিষিয়ে দিচ্ছিল। ভাগ্যিস সই ফাঁদে পা দেয়নি, নয়তো আমার সংসার ভাঙত বহু আগে। হাসপাতালে মুনতাজির ভর্তি হয়েছিল, সেটাও কিন্তু লোকের কারণেই। সকলেই হতবাক হয়ে তাকিয়ে রইল, বিশেষ করে মুনতাজির জায়েদ বিস্মিত গলায় বলল, মানে সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর বাদবাকি সবকিছু অভিনয় ছিল। সাইফার চেয়ারে হাতলে 2 হাত রেখে ঊর্ধ্বমুখী হয়ে চেয়ে বলল, মানহাকে সবকিছুতে ডিফেন্ড করতে বলে তোকে সন্দেহ করা শুরু করেছিল। পরিকল্পনা করে গাড়ির ধাক্কায় পা ভেঙে দিয়েছিল। আমি হলে মেরেই ফেলতো, শুধু তুই বলে হালকা শাস্তি দিয়ে ছেড়ে দিয়েছিল। হিডেন মাইক্রোফোনের সাহায্যে তোর সঙ্গে আমার খারাপ ব্যবহার সবই শুনেছিল। আসলে দেখতে চেয়েছিল তোর প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস এখন আগের মতো আছে কিনা। হাসপাতালে তোকে এর জন্য অভিনয় করতে বলেছিলাম। সেখানে তোর গুপ্ত সহচর ছিল, নাম গার্বেজ ওরফে পারভেজ, যে ঠ্যাং ভাঙা মজনু হিসেবে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখছিল। মানহাকে কষিয়ে চর্মার অংশটাও তার স্ত্রী সেজে থাকা মহিলাটা লুকিয়ে ক্যাপচার করেছিল। তুই তো তোর মামার এসব লোকায়িত রূপ সম্পর্কে 2 দিন আগেও জানতি না, তবে আমি আর চাচ্ছি সবই জানতাম। সে বিশ্বাসঘাতকতার পর আমার তোকে বিশ্বাস করতে কষ্ট হতো। মনে হতো তুই অভিনয় করছিস, তোর মামাই তোকে আমার সাথে ভাব জমাতে ব্যবহার করছে। কিন্তু সেদিনের ঘটনার পর আমার ধারণা পুরোপুরি পাল্টে গেল। তুইও যে এই লোকের স্রেফ একটা দাবার গুটি, বুঝে গেছিলাম। সাইফার একটু থেমে আবারও বলতে লাগলো, কিলার জাদ ওরফে আমজাদ পাঠান ছিল এই লোকের ডান হাত। সমস্ত অপকর্ম কুকর্ম কিলার জাদকে দিয়েই করাতো সে। আমার বোনকে বিয়ে করতে উঠে পড়ে লাগে সে সময় তুই মানহার ঢাল হয়েছিলি, নয়তো এই বাস্টার্ড মানহাকে ভালোভাবে বাঁচতে দিত না। গ্রামে বাবাকে থ্রেট দেয়া, ভাইদের অত্যাচার করা সবই আমার কানে পৌঁছেছিল। সে সময় আমাদের পরিবারে তুই ঢাল না হলে আমার পরিবারকে বোধহয় হারিয়ে ফেলতাম। এর জন্য তোকে বোনের জামাই হিসেবে প্রথমে মানতে নারাজ হলেও বাবা সেদিন ডেকে নিয়ে চুপি চুপি সমস্ত কিছু খুলে বলে আর আপত্তি করিনি। তোর কাছে মানহার সুরক্ষা কবচ তুলে দিয়েছিলাম। আমার কিংবা আমার পরিবারের জন্য সেও তার সহযোগীরা ত্রাস হিসেবে ভূমিকা পালন করলো। 2 বছর ধরে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন ক্রিমিনালের তথ্য সাপ্লাই করা শুরু করে, তবে অফিসিয়ালি সাসপেন্ড মেয়াদ শেষ হয় কিছুদিন আগে। 4 বছর একটু পরিকল্পনা করেছে। এবার গোয়েন্দা সংস্থায় যোগদান করে সর্বপ্রথম কিলার জাতকে ধরে আবারও খেপে ওঠেন মিস্টার ব্ল্যাক ভাইপার। তার কৃতকর্মের সবকিছু আমার কাছে সুরক্ষিত আছে বিধায় তার সাম্রাজ্য বাঁচাতে উঠে পড়ে লাগেন আমাকে নিশ্চিহ্ন করতে। এরপর থেকে প্রতিটা মুহূর্ত অপেক্ষা করেছে কবে মিস্টার ভাইপারকে পাকড়াও করব। এর জন্য কত পরিকল্পনা করেছে, ভিন্ন সত্ত্বে নিজেকে উপস্থাপিত করেছে, নিজের সন্তানকে পর্যন্ত আমি ব্যবহার করেছি। এতটাই ধূর্ত ছিল এই লোক, যাকে ধরা ছোঁয়া যেত না। ঠান্ডা মাথায় চাচ্ছেও আমি পরিকল্পনা করি, তবে আমার সন্তানের মা হয় এবার ভুক্তভোগী। ভাইপার ভেবেছিল আমার সন্তানের মাধ্যমে আমাকে ধরে এনে নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু সে ঘোনা ঘরেও ভাবিনি এসব আমার পরিকল্পনার অংশ ছিল। বাপেরও যে বাপ আছে সেটা সে কোনোদিনও কল্পনা করেনি।
কথা শেষ করতেই সাইফারের চোখ মুখ লাল হয়ে উঠল। ভাইপার কপালে হাত থেকে পরাজিত ভঙ্গিতে খুব ধীর গলায় শুধল, তোমার চাচার নাম কি? মার্ভ সেন। আজারাক সাইফার শান্ত গলায় বলল মার্ভ জেন। হাসি মুখে উপস্থিত হলো। ভাইপার দেখে অবাক হয়ে বলল, তুমি তো সেই যে আমাকে সাইফার ও তার পরিবারের সমস্ত মুভমেন্টের তথ্য এনে দিতে। তোমার নাম হাবিব আকরাম না? মার্ভ জেন হাসি মুখে জবাব দিল। জি স্যার, আমি সেই। ব্ল্যাক ভাইপার তীব্র ক্রোধে ছট করে দাঁড়িয়ে বলল, এত বড় গাবদারি, ছলনা, বিশ্বাসঘাতকতা। জি, একেবারে আপনার মতো, তাই না স্যার? ধোকা, সবাই ধোকা। আরে আপনার জন্য বড্ড খারাপ লাগছে। এত বড় মাইনকাচি ভাই কিভাবে পড়লেন? ভাইপার সাপ, দুঃখু সাপ। মার্ভ জেন টেনে টেনে কথাটা বলল। পুরো হল রুম নিস্তব্ধ। চোখে মুখে সকলেরই বিস্ময় ফুটে উঠল। অপরাধীরাও কিচ্ছু হয়নি এমন চেহারায় উপবিষ্ট। নিজেদের মধ্যে সামান্যতম অপরাধ বোধ নেই তাদের। সকল নিস্তব্ধতাকে ছাপিয়ে সাইফার উঠে দাঁড়িয়ে বলল, আসলে অপরাধীদের তো মুখোশ উন্মোচিত হলোই। এখন এখানে আমার আর কোনো দরকার আছে বলে মনে হয় না। আমার যেটুকু কর্তব্য, আশা করি সবটুকু বুঝতে পেরেছে। এতটুকু বলে সাইফার ভাইপারের সম্মুখে এগিয়ে এসে বলল, আমার বাসায় একবার বিয়ের সম্বন্ধ পাঠিয়েছিলেন, মনে আছে? ভাইপার ফ্রিকুচকে অবুঝ ভঙ্গিতে বলল। কি সব বলছো? আমি কেন সম্বন্ধ পাঠাতে যাব? সাইফার নিচে বসা তাহমিদের দিকে চেয়ে রহস্যময় গলায় বলল, ও আচ্ছা, তাহলে সেটা মহামান্য আপনার কাজ। ভাইপার কৌতূহলী গলায় বলল। কি? সাইফার হাই দিয়ে বলল, আমার স্ত্রীর সম্বন্ধ নিয়ে এসেছে, খুবই ভালো কথা। তবে ছেলের প্রফেশন জানি তারা সবচেয়ে বোকামি করেছেন। এই প্রফেশনে যারা থাকে তারা কোনোদিন নিজেদের প্রফেশন এত সহজে রিভিল করে না। তবে তার বাবা মা সরল মনে না বুঝে বোধহয় বলে ফেলেছিল। পরে সম্ভবত এই বোকামির জন্য আফসোসও করেছিল, তাই না মিস্টার তাহমিদ? ভাইপার শান্ত চোখে তাহমিদের দিকে চাইল। তাহমিদ চোখ সরিয়ে অন্যদিকে দৃষ্টি ফেলল। তার চোখ বারবার রুবানা আজমেরি মেয়েটা দাঁড়ানো সরু নেত্রে সেদিকে চেয়ে রইল। ভাইপার হুট করে উঠে দাঁড়িয়ে তাহমিদের সামনে এলো। তাকে চেনে উঠে বলল, তোমার বাবা মাকে আমি অন্য কাজে পাঠিয়েছিলাম, তারা তোর প্রফেশন কখন বলেছে? তোর বাবা মাকে আমি অন্য কাজে পাঠিয়েছিলাম, তারা তোর প্রফেশন কখন বলেছিল? মাইক্রোফোনে তো সম্পূর্ণ কনভারসেশনই শুনছিলাম। কোথায় এমন তো কিছু শুনিনি। কি লুকিয়েছিস তোরা পুরো পরিবার? আমার সম্পূর্ণ প্ল্যান লাভের জন্য একমাত্র দায়ী তুই। আমার তো মনে হচ্ছে তুই কোনোদিনও আমার হয়ে কাজ করিসনি, শুধু উপরে উপরে দেখাতি যে আমার সঙ্গে আসিস তুই। আদতে তুই হলি নীরব ঘাতক। সাইফার তার কথা শেষ হতে বলল, এই না অস্বীকার করলেন আপনি কিছু জানেন না, এখন আবার অন্য কাজে পাঠিয়েছিলেন বললেন যে? তাহমিদ উচ্চ শব্দে হেসে উঠে বলল, পাঠিয়েছিলই তো। পিফল ক্যামেরা আলমারির কোণায় অতি সূক্ষ্মভাবে সেট করতে পাঠিয়েছিল, যেন আপনার প্রত্যেকটা কাজের উপর নজরদারি রাখা যায়। পরবর্তীতে ওই ক্যামেরা কাজ করেনি, এর জন্য বাবা মাকে পানিশমেন্টও দিয়েছিলেন তিনি। ভাইপার তার মুখ বরাবর খুশি বসিয়ে দিল। খুশির তীব্রতায় তাহমিদের মুখ ছিটকে রক্ত বেরিয়ে এলো। সাইফার তাচ্ছিল্য হেসে বলল, যাক, নিজের মুখে সমস্ত প্ল্যানের অংশই বলে দিলেন তাহলে। ভাগ্যিস সেদিন তারা যাওয়ার পর পুরো ঘর সার্চ করেছিলাম, নয়তো এই লোক সম্পূর্ণ লাইভ দেখতো আমাদের। কত বড় জঘন্য লোক, প্রাইভেসি বলে কিছু থাকতো না। ননসেন্স পিপল। ভাইপার নিজের ক্রোধ কিছুতেই দমাতে পারছে না। এভাবে সমস্ত পরিকল্পনা বেঁচে যেতে দেখে পরাজয় গ্লানিতে ক্ষুধার্ত বাঘটা জেগে উঠতে চাইছে। তাহমিদ পাগলের মতো হেসে যাচ্ছে। ভাইপার তার কোটের কলার ধরে আরো কয়েক ঘা দিয়ে বলল, সত্যি করে বল, তোর উদ্দেশ্য কি ছিল? তাহমিদ নিজের কলার ছাড়িয়ে নিয়ে বলল, একদমই কোনো উদ্দেশ্য নাই, আমি তো কেবল আপনার দাবার কুটি, দর্শকও বলতে পারেন। বলে হো হো করে আবারও হেসে উঠল। ঠোঁটের কোণ বেয়ে লাল রক্ত গড়িয়ে পড়ছে। সাইফার রুবানার সামনে এসে বলল, ঘুমিয়ে পড়েছে? রুবানা এতক্ষণ ঘরে ছিল। স্যারের কণ্ঠে বাস্তবে এলো। সাইফারের দৃষ্টি তার কোলে ঘুমিয়ে পড়া নাওহানের দিকে। সে ফুস করে নিঃশ্বাস নিয়ে বলল,
স্যার, ও যে আপনার সন্তান আমাকে জানাননি কেন? ভাইয়া, মুনতাজির স্যারও বলেনি কেন এই সম্পর্কে? আমি তো বাচ্চাটাকে ওই লোকটার সন্তান ভেবেছিলাম। নিজের সন্তানকে নিয়ে এত বড় রিস্ক কিভাবে নিলেন? অবিশ্বাস্য। সাইফার ফ্রিকুচকে গম্ভীর গলায় বলল, আমার বাচ্চা বললে তুমি এক্সট্রা কদর করতে, অন্য সব কাজে ফোকাস কম দিতে। এখানে তোমাকে একটা উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, সাথে এদেরকে নজরদারি করতে। আমার বাচ্চা শুনলে নিশ্চয়ই তুমি বেশি বেশি খাতির যত্ন করতে। তখন সকলের সন্দেহ বাড়ত, আমাদের স্পাই ভাবতো এবং তোমার জীবন ঝুঁকিতে পড়তো। আসল কার্য হাসিল হতো না। আর না বলার পেছনে একটা কারণ ছিল, তোমার কাছের দক্ষতা দেখার প্রয়োজন ছিল। একটা অপরিচিত বাচ্চাকে নিজের বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে ট্রিট করো এসব দেখার দরকারও ছিল। রুবানা মাথা নাড়িয়ে কথার সাথে সায় জানালো। এই স্যারের সঙ্গে কথা বলতে গেলে তার হাঁটু কাঁপে। অন্যান্য গোয়েন্দা অফিসাররা তো একটু হেসে কথা বলে, আর এই স্যার মুখ খুললেই মনে হয় বোমা ফেলছে। এমনিতে তিতা মানুষের সাথে যে নারী জুড়ে আছে সেই বা কোন ধাতুর গড়া, তার সাথে ম্যাডাম সংসার করছে কিভাবে, সেটাই বড় আশ্চর্যের। ভাবনার মাঝে সাইফার আবার বলল, ওকে দাও, ওর মায়ের কাছে ফিরে দিয়ে আসে। রুবানা ওরফে ইনাবার মাতৃ হৃদয়ে কথাটা বেশ লাগলো। বাচ্চাটা এত আদরে মনে হচ্ছিল আজীবন বুকের মধ্যে ঠুকিয়ে রাখতে পরিকল্পনা তো করেই ফেলেছিল। বাচ্চাটাকে নিয়ে অনেক দূর চলে যাবে ভেবেছিল ওই জালিম লোকটার পুত্র। এখন শোনে এটা সাইফার স্যারের ছেলে, আর সেও বা কেমন বলত ওই তাহমিদ না কাহমিদ। যখন সাইফার স্যারের মুখোশ পরে বাচ্চাটার সামনে আসতো তখনও তো বুঝে যাওয়া উচিত ছিল ঘাবলা কিছু অবশ্যই আছে। আর নিজের ভাইও তো তাকে জানাতে পারতো এ বিষয়ে কিছু। দুই বন্ধু একই স্বভাবের, শুধু কথা গোপন করে। রুবানা ভারাক্রান্ত মন নিয়ে ঘুমন্ত নাওহানকে সাইফারে কোলে দিল। একজনের কোল থেকে অন্যজনের কোলে যাওয়ার কারণে নাওহানের ঘুম ভেঙে গেল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল সে। আশেপাশে তাকাতেই সামনে তার বাবার মুখোশ পরা তাহমিদকে দেখলো। বাচ্চাটা গুটিয়ে গেল। তাহমিদ অবশ্য অন্যদিকে চাওয়া, চোখ গলিয়ে রক্ত পড়ছে তার। সাইফার তাকে নিয়ে বেরিয়ে যেতে নিলে বাচ্চাটা ছলছল চোখে তাহমিদের চোখে চেয়ে বলল, বাবা বলে ডেকে উঠলো। সাইফার দাঁড়িয়ে গেল। ঘাট থেকে ছেলের মাথা উঠে বলল, ফায়াজ। নাওয়ান ফ্যাল ফ্যাল করে সাইফারের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ তাকিয়েছে, আবার তাহমিদের দিকে চাইলো। তাহমিদ মুখ কুচকে ঠোঁটের রক্ত পরিষ্কার করছে। নাওয়ান মোড়ামুড়ি করে সাইফারের কোল থেকে নামতে চাইলো। সাইফার বলল, কে চাই? নাওয়ান একই চেহারা দুজন ব্যক্তিকে দেখে বিভ্রান্তিতে পড়ে গেল। বারবার চোখ ঘুরিয়ে দুজনকেই দেখতে লাগলো। সাইফারের ভিন্ন রূপ ও তাহমিদের পরনে সাদামাটা পোশাক দেখে অবুঝ মস্তিষ্ক তাকে বাবা ভাবলো। তাহমিদের দিকে হাত উঁচিয়ে বলল, ওইটা বাবা। সাইফারের মুখে আধার নেমে এলো। সেই ছেলেকে কোল থেকে নামিয়ে দিতে নাওহান দৌড়ে তাহমিদের কাছেই চলে এলো। উপস্থিত সকলে বিস্মিত নেত্রে সেদিকে তাকিয়ে এলো। তাহমিদ নিজেও হতবাক বাচ্চাটার কাণ্ডে। তাহমিদের পা জড়িয়ে বাবা বাবা করতে লাগলো। ঘুমের আগে বাবাকে এই পোশাকে দেখেছিল, দেখে বাচ্চাটার ধারণা আরো তীব্র হয়েছে এটাই তার বাবা। দূরে যে দাঁড়িয়ে আছে সে অন্য কেউ, যে বাবার রূপ ধারণ করেছে। নেওয়াজ রাগান্বিত গলায় বলল, মিস্টার তাহমিদ, মুখোশটা খুলে ফেলুন। এখনো মুখোশ পরে থেকে কি লাভ? মুনতাজির এগিয়ে এসে মুখোশ খুলতে তাড়া দিতে সাইফার বাধা দিল। বলল, থাকুক। নিজের সন্তান যদি বাবাকে চিনতে না পারে তবে সেটা মুখোশের নয়, পিতৃত্বের দোষ। সন্তানের মনে এখনো সেই টান তৈরি করতে পারেনি, এজন্য আজ আমার কোল থেকে নেমে ওই নকল বাবার প্রতি টান দেখাচ্ছে। সাইফারের কথায় উপস্থিত সকলে পীড়া অনুভব করলো। কথাটার ওজন অনেক। যে সন্তান বাবা বলতে অজ্ঞান, সে সন্তানের এমন মুখ ফিরিয়ে নেওয়া মানা যায় না। অপরদিকে সাইফার এক দৃষ্টিতে ছেলের দিকে চেয়ে আছে। মানুষপটে কোনো স্মৃতিরা হুটুপুটি খাচ্ছে কে? জন্মের প্রথম প্রথম মারওয়ান ছেলেকে কোলে নিত না, আর 10টা বাবার মতো সন্তান হওয়ার খুশিতে আবেগে উচ্ছ্বসিত কিছুই হয়নি, একদম নির্লিপ্ত। মাহবুব আলম তো একদিন বলেই বসেন, কিরে, নিজের ছেলেকে কোলে নিতে এত দ্বিধা কেন তোর? তোরই তো সন্তান, একবার কোলে নে। বাপ হওয়ার অনুভূতি কেমন লাগে বুকে জড়িয়ে দেখ। মারওয়ান এড়িয়ে গেছে। ওই মোমের মতো নাজুক মাংসল পিণ্ডটা ধরতে সাহস পায়নি যে, পাচ্ছে না। আবার কোমল অস্থিসমূহ উদরিত মথিত হয়ে যায়। দূর হতে কেবল ছোট্ট লালাপ দেহবয়টিকে স্থির চিত্রে
পর্যবেক্ষণ করত। মাঝে মধ্যে স্নিগ্ধ তুলোময় গায়া বিন্যাসটি দেখে বিস্মিত হতো। মনুষ্য প্রাণ এত নাজুক হয়ে জন্মায়। কোলে নেওয়ার সামান্যতম প্রয়াসও তার জন্মাতো না অনুভূত হতো। নবজন্মের ওই কোমল দেহলতাটিকে দেখে অনন্তকাল পার করে দেয়া যাবে। কোলে নিয়ে ফায়দা কি? না মানে 2 মাস ছুঁই ছুঁই মুহূর্তে। মারণ একদিন রুমে গভীর নিদ্রা মগ্ন ছিল, ঘুমেছিল প্রায় অর্ধমৃত। নিশাত ঘুমন্ত নাওহানকে তার পাশে শুয়ে নামাজে গেছে। ঘুমের মধ্যে বিকেলে মারওয়ান হাত নাওহানের পাশেই পড়ে। বাচ্চাটার ঘুম ভেঙে যায়। সচরাচর দুধের শিশুরা ঘুম ভেঙে গেলে মাকে না পেলে চিল্লিয়ে কাঁদে। নাওহানও ব্যতিক্রম নয়। মাকে না দেখে হাপুস নয়নে কেঁদেই উঠল। মারণ ঘুম ঘুম চোখে পিটপিট করে সেদিকে চেয়ে হাত এগিয়ে দেয়। ঘুমে বেহুশ অবস্থায় তৎক্ষণাৎ তার করণীয় কি সেটাই বুঝে উঠতে পারেনি সে। বাচ্চাটা কান্নারত অবস্থায় ওই দৃঢ় শক্ত হাতটিকে আঁকড়ে ভরসা পায়। হয়তোবা বাবার স্পর্শ পেতে নাজুক শিশুটিও মরিয়া হয়েছিল। চোখ বুজে বলিষ্ঠ হাত আঁকড়ে আবারও ঘুমিয়ে যায়। নিশাত এসে পিতা পুত্রের ঘুমন্ত এই সুন্দর মুহূর্তটিকে দেখে কতক্ষণ থম মেরেছিল। হয়তোবা নাওহানকে কান্না বন্ধ করে ঘুমিয়ে যেতে দেখে বিস্মিত হয়েছিল। এতটুকু বয়সে এত ভরসা! যে বাবা জন্মের পর একবারও কোলেও তোলেনি, সে বাবাকে? নিশাত ওই মুহূর্তটা প্রায় বলতো তাকে। কোলে যে একবারও তোলেনি তা নয়, মাহবুব আলম নাওহানকে 1 মাস বয়সে একবার জোর করে কোলে তুলে দিয়েছিলেন। ওই একবারই নিয়েছিল, নিজ থেকে একবারও কোলে নেয়নি সে। মাত্র 2 মাস বয়সে যেই সন্তান এতটা ভরসার সহিত তার হাত ধরেছিল, সেই সন্তান আজ নিজ থেকেই তার থেকে মুখ ফিরিয়ে অন্য একটা লোককে বাবা মনে করছে। তার কি হাহাকার লাগছে! কলিজা এফোর ওফোর হয়ে গেছে কি এক নিদারুণ যন্ত্রণায়। সে প্রতিক্রিয়াবিহীন কেবল শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তাহমিদ সাইফারকে স্তব্ধ হয়ে যেতে দেখে নাওহানকে অতি যত্নে নিয়ে কোলে তুলেছে। সাইফারের যন্ত্রণাময় মুখটা দেখে তার পৈশাচিক আনন্দ অনুভূত হচ্ছে। আহা, সাইফারকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে কি যে ভালো লাগছে। ইস, ওর ছেলেকে দিয়ে ওকে কষ্টে পিষে ফেলা যাবে। ভাইপার হো হো করে হেসে বলা, হায় হায়, এ কি দেখছি! ইতিহাসে এই প্রথম বোধহয় বাবাকে ছেড়ে সন্তান অন্য কাউকে বাবা বলে গ্রহণ করলো। সাইপারাস, খেলায় জয় তোমার হলেও প্রকৃত হার কিন্তু তোমারই হয়েছে। বাবা হিসেবে আজ পরাজিত তুমি। আফসোস তোমার জন্য। তারপর আবার উচ্চ শব্দে হেসে উঠল। নেওয়াজ, মুনতাজির, মার্ভ, জেন সকলে ক্ষিপ্ত চোখে তার দিকে চাইল। নাওহান এত মানুষকে দেখে ভীত সন্ত্রস্ত হলো। তাহমিদের গলা জড়িয়ে বলল, বাবা। তাহমিদ মধুর গলায় মোলায়েম স্বরে বলল, এই যে বাবা, কিছু খাবে? নাওহান মাথা উঠিয়ে তার দিকে চাইল। কান চুলকে তাকে পর্যবেক্ষণ করছে। তারপর মুচড়ামুচড়ি করে কোল থেকে নামতে চাইল। তাহমিদ বলল, কি চাই আমাকে বলো, আমি এনে দিচ্ছি। নাওহান তার কোলে থেকে নামার জন্য ছটফট করছে। সে নামিয়ে দিল। নাওহান দৌড়ে আবারও সাইফারের সামনে এসে কতক্ষণ তাকিয়ে থেকে ডাকলো, বাবা। সাইফার প্রত্যুত্তর করলো না, কেবল চেয়ে রইল। নাওহান আবারও ডাকলো, বাবা। সাইফার অবচেতনই বলল, বল পান্ডা। নাওহান ঘাড় নাড়িয়ে হাত তাক করে বলল, আমার বাবা। সাইফার হৃদয় নড়ে উঠল। হাঁটু ভেঙে নাওহানের সামনে বসে বলল, আমার কবুতরের ছাও, পটলের বাচ্চা। নাওহান ছলছল চোখে সাইফারের দিকে চেয়ে ফোপাতে লাগলো। সাইফার সম্ভবত ছেলের চোখের ভাষা বুঝলো। নিজের লম্বা কোটটা খুলে ইন করা শার্ট বের করলো। নিজের অবিন্যস্ত কোকড়া চুলগুলো আরও এলোমেলো করে দিল। এইটুকুর মধ্যে সেই চিরচেনা মারণ আজাদ রূপে নাওয়ানের সামনেই ধরা দিল। নাওয়ান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়লো। কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেললো। মারওয়ান ছেলেকে জড়িয়ে রাখলো। নাওয়ান কেঁদে কেঁদে বলল, মারছে, বিসি বিসি মারছে। মারনের বুকটা আবারও হু হু করে উঠলো। ছেলেকে বুক থেকে উঠিয়ে দেখলো গালে থাপ্পড়ের চিহ্ন ফুটে উঠেছে। কতটা কষ্ট তার সন্তানকে ভোগ করতে হয়েছে এই পরিকল্পনার জন্য। সব দোষ তার। নিশাত ঠিকই বলে, এই পেশা থাকলে সে শুধু স্ত্রী সন্তানের কষ্ট বাড়াবে, কিন্তু এই পেশা ছাড়াও যে তার পক্ষে অসম্ভব। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নাওহানের চোখের পানি মুছিয়ে দিল। হঠাৎ উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত ভঙ্গিতে তাহমিদের সামনে এসেই মুখোশ টেনে হিচড়ে খুলে জোরসে খুশি বসিয়ে দিল।
শক্ত হাতের কয়েকটা দাবাং চর বসিয়ে দিল তাহমিদের গালে। ফুঁসে উঠে বলল, এটুকু বাচ্চার গায়ে হাত উঠাতে বুকে কাঁপন ধরলো না? তাকে দেখ, সে মনের বংশধর। থাপ্পড় দিয়ে এটুকু গাল কি করেছিস? পাষণ্ড জালিম কোথাকার। বলে আরো কয়েকটা ঠাটিয়ে চর বসিয়ে দিল। তাহমিদ পাল্টা আঘাত করার আগেই সব ঘটে গেল। তার উপর মুখোশ টেনে খোলায় চামড়া কিছু জায়গায় ছিলে লাল হয়ে উঠেছে। ছোটে মুখের অবস্থাও বেহাল। মায়ের চোটে নেতিয়ে পড়েছে সে। ক্রোধের উত্তাপে মারওয়ানের মুঠোকৃত হাতের শিরাসমূহ দৃশ্যমান হয়ে উঠেছে। তাকে এতটা রেগে যেতে দেখে নেওয়া চিনান এগিয়ে এসে ধরতে চাইল। মারওয়ান বলিষ্ঠ গলায় থামিয়ে দিল। ওই যে কোট খুলে রেখেছে। এখন আমি আজারাক সাইফার নই, শুধু একজন বাবা। আমাকে থামাতে আসবেন না, আর না তো কোনো কথা আমি শুনবো। নিজের সাথে অন্যের জন্য একটা টু শব্দ আমি করিনি, করবো না। কিন্তু আমার সন্তান তার বাবাকে অভিযোগ জানিয়েছে। সে অভিযোগের শাস্তি তো অবশ্যই দিতে হবে। আমার ফাইজকে কষ্ট দিলে এই পৃথিবী কারোর সঙ্গে কোনো আপোষ নয়, সামান্যতমও নয়। তারপর বাইপারের দিকে চেক কঠিন গলায় বলল, শুধুমাত্র ইহাবারের মামা এবং বয়সে মুরব্বী বলে আজকে বেঁচে গেলেন, না তো আপনাকে আর চরম মূল্য দিতে হতো। তবে শাস্তি তো আপনি অবশ্যই পাবেন। কাঠ গড়ায় দাঁড়াতে প্রস্তুত হন মিস্টার ওমায়ের ভুইয়া। সোজাসাই নিশাতের পাশে বাড়িওয়ালির স্ত্রী বসা। মারওয়ান নিশাতকে তার কাছে রেখে গিয়েছে। সন্তানের চিন্তা অস্থির হয়ে অসুস্থ হয়ে পড়েছিল। গত কয়েকদিন দুশ্চিন্তা করে নির্ঘুম রাত কাটিয়ে একেবারে শরীর ভেঙে ফেলেছে। তাই ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছে তিনি। দরজায় নকের আওয়াজে উঠে গেট খুলে দিলেন। মারওয়ানকে দেখতে পেতে উচ্ছ্বাসিত গলায় বললেন, এসেছো? তোমার বউকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মাত্রাটিক তো টেনশন করছিল। আলহামদুলিল্লাহ, বাচ্চাটাকে পেলে তাহলে। মারওয়ান তাকে পাশ কাটি রুমে ঢুকলো। ঢুকে দেখলো নির্বার ভঙ্গিতে গভীর ঘুমে মগ্ন এক চিন্তিত ক্লান্ত মা। নাওয়ান ঘুমন্ত মাকে দেখতে পেতে কেঁদে উঠে হাত বাড়িয়ে ডাকলো, মা মা। নিশাতের পক্ষ হতে কোনো জবাব এলো না। সে কঠিন ঘুমে মগ্ন। যদি চেতনায় থাকতো এতদিন পর নিজের বুকের ধনকে দেখে বোধহয় পাগলি হয়ে যেত। যার চিন্তা অসুস্থ হয়ে বিছানাগামী, তাকে দেখতে পেল না হতভাগী মা। মারওয়ান নাওয়ানকে বিছানায় নামিয়ে দিল। নাওয়ান গুলুমুলু শরীরটা নিয়ে হেঁটে এসে মায়ের বুকের উপর শিপল। কেঁদে কেঁদে ডাকলো, মা সবাই মারছে, ইন্দি বেটা, খুব বিতা। নিশাত ঘুমের ওষুধে প্রিয়ভাবে কোনো মতে একটু চোখ খুলে ঘোরের মধ্যে প্রলাপ পাকার মতো বলল, আমার আব্বা, আমার ছানা। নাওয়ান মায়ের বুকে চুপটি করে লুকিয়ে বলল, তুমি কই দিলে? তোমাকে কোথাও পাই নাই। নিশাত ওষুধের প্রভাবে কিছু বলতে পারল না। কিসব আবল তাবল বুকে আবারও ঘুমে বিভোর হয়ে পড়ল। তবে যতই অবচেতনে থাকুক, সন্তানের ঘ্রাণ ঠিকই পেয়েছে। তাই তো শক্ত করে বুকে জড়িয়ে রেখেছে। মা তো মাই, চেতনা হারিয়েও সন্তানকে আঁকড়ে ধরতে ভোলেনি। নাহন অবুঝ বাচ্চাদের মতো মায়ের বুকে কেঁদেই যাচ্ছে। কতদিন পর মাকে পেয়েছে, মায়ের ঘ্রাণ পেয়েছে। নিশাতের জামা শক্ত করে নিজের ছোট্ট মুঠোতে চেপে ধরে আছে। অবুঝ হলেও এই 3 দিনে বুঝে গিয়েছে দুনিয়াটা মাকে ছাড়া বড্ড কষ্টের। আগলে রাখার মানুষটা যে ছিল না, তাই তো কত অনাদর অবহেলা। মায়ের বুকে কি এক স্বর্গীয় শান্তি। এতদিন এই শান্তিটা কোথাও পায়নি সে। আরামে ফোপাতে ফোপাতে বাচ্চাটা একভাবে পড়ে রইল। বাড়িওয়ালা মহিলাটি নাওয়ানকে সরাতে চাইলে মারওয়ান বাধা দিল। থাকতে দিন। আজ সন্তানের ভার এসে কষ্ট পাচ্ছে না, বরং চেহারায় মনে এই ভার পরিতৃপ্তির হয়ে ধরা দিয়েছে। দেখছেন না অবচেতন কিভাবে বুকের মধ্যে আঁকড়ে ধরেছে সন্তানকে। বাড়িওয়ালা মহিলাটি হাত গুটিয়ে নিলেন। তারপর মুচকি হেসে তাদেরকে একান্তে থাকতে দিয়ে চলে গেলেন। রাতে ভাত তরকারি দিয়ে যাবেন বলে জানিয়ে গেলেন। মারানো সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে তো এক দৃষ্টিতে মাথা পুত্রের আলিঙ্গন দেখতে মত্ত। সে খুশি নাকি বেচার কিছুই চেয়ারে ফুটে উঠল না। সেখানে কেবল অপার নীরবতা। নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ মুহূর্ত মা সন্তানের এই বাহুবন্ধন। তবে দৃশ্যটি যদি এখন হয় কাঠখোট্টা পিতা দূর হতে মাতা পুত্রের এই সুন্দর মুহূর্তে দর্শন করছে, সেটিও কি কোনো অংশে কম বিশেষ?